আজকে আমি দশম শ্রেণীর 15 অধ্যায় বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য গুলি পড়া। তো এই অধ্যায়ে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যগুলো আছে। তার আগে আমাদের তাহলে জানতে হবে বৃত্ত বিষয়টা কি। দেখো, বৃত্ত হলো একটা নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে আর একটা চলমান বিন্দু, এটা হলো একটা চলমান বিন্দু। নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে একটি চলমান বিন্দু এমনভাবে চলমান বা গতিশীল যাতে করে এই নির্দিষ্ট বিন্দু থেকে এই চলমান বিন্দু ডিস্ট্যান্স বা দূরত্ব সবসময় একই থাকে। কি বললাম? এই চলমান বিন্দুর দূরত্ব নির্দিষ্ট বিন্দু থেকে যদি সবসময় একই থাকে, তবে এই চলমান বিন্দুর গতিপথ কে বলা হবে বৃত্ত। চলমান বিন্দুর গতিপথটাই হবে একটা বৃত্ত। এবং এই যে নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হবে বৃত্তের কেন্দ্র। আর এই নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব যেটাই নেই না কেন, সবগুলোই একই হবে। এই দূরত্বটাকে বলা হয়, অর্থাৎ নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দুর যে দূরত্ব, সেটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে? এবার আমরা জানবো বৃত্তের স্পর্শক বলতে কি বোঝায়। তো স্পর্শক হলো একটা সরল রেখা, যে সরল রেখা বৃত্তকে কেবলমাত্র একটা বিন্দুতেই টাচ করবে বা স্পর্শ করবে। আচ্ছা, আমি একটা সরল রেখা নিলাম, এই একটা সরল রেখা নিলাম। এই সরল রেখাটা কি হতে পারে? বৃত্তের বাইরে দিয়ে যেতে পারে, মানে বৃত্তকে কোনো জায়গায় টাচ করেনি বা ছেদ করে। আরেকটা নিতে পারে এরকমভাবে একটা সরল রেখা, যে সরল রেখা বৃত্তকে দুটো জায়গাতে ছেদ করছে। এই দুটো বাদে আরেকটা কি অপশন পাওয়া যেতে পারে? সেটা হলো সরলরেখা নিলাম, সরলরেখা বৃত্তকে জাস্ট টাচ করবে। কোথায় টাচ করবে? একটা বিন্দুতে। এই সরলরেখাটাকে যদি আমরা নিচে নামাই, এভাবে নিচে নামাই, তাহলে নামাতে নামাতে কি হবে? বৃত্তটাকে একটা বিন্দুতে টাচ করবে। তবে টাচ করলে যে সরলরেখাটা পাবো, সেই সরলরেখাটাই হয়ে যাবে বৃত্তের স্পর্শক। এই সরলরেখাটাকেই বলা হবে বৃত্তের স্পর্শক। কি বললাম স্পর্শক? তাহলে কোনো সরলরেখা যদি বৃত্তকে কেবলমাত্র একটা বিন্দুতে টাচ করে বা ছেদ করে, তবেই ওই সরলরেখাকে বলা হবে বৃত্তের স্পর্শক। এই হলো বৃত্ত কি? বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ এবং বৃত্তের স্পর্শক। এবার আমরা চলে যাব এই স্পর্শক সংক্রান্ত উপপাদ্যতে। প্রথমে যেটা আছে এই অধ্যায়ে 40 নাম্বার উপপাদ্য, সেখানে বলছে বৃত্তের কোনো স্পর্শক বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শ এবং ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হবে। এই হলো 40 নাম্বার উপপাদ্যের স্টেটমেন্ট। তাহলে ছবিতে বুঝে নেওয়া যাক কি বলছে সেটা। ধরা যাক এই হলো
ও কেন্দ্রীয় একটি বৃত্ত। এই ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি স্পর্শক পি বিন্দুতে। তাহলে বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক। আর ওপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এই ওপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এবি হলো পি বিন্দুতে স্পর্শক। তাহলে এই উপপাদ্যতে বলছে বৃত্তের কোন বিন্দুতে মানে পি বিন্দুতে স্পর্শক এবি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ওপি লম্বভাবে থাকবে। তাহলে এখানে উপপাদ্যতে বলছে এবি এবং ওপি কি হবে, পরস্পর লম্বভাবে অবস্থিত হবে। এবি লম্ব ওপি, বা এটাকে আমি বলতে পারি ওপি লম্ব এবি একই। তাহলে এবার আমি উপপাদ্যটি, তাহলে এখানে কি দেওয়া আছে, প্রদত্ত ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক, এবং ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে প্রমাণ করতে হবে তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? ওপি লম্ব এবি, ওপি সরলরেখা এবি সরলরেখার উপর লম্ব, প্রমাণ করতে হবে। এবার এই প্রমাণ করতে গেলে আমাদের অঙ্কনের প্রয়োজন আছে। কি অঙ্কন? এবি সরল রেখাংশের ওপর পি বাদে, পি বিন্দু ছাড়া অপর একটি বিন্দু কিউ নিলাম বা কিউ নেওয়া হলো। এবি সরলরেখার উপর পি বাদে কিউ একটি বিন্দু নেওয়া হলো। আর কি করা হলো? ও কিউ যুক্ত করা হলো। তাহলে অঙ্কনে আমরা কি করলাম? এবি রেখাংশের ওপর পি বাদে অপর একটি বিন্দু কিউ নিলাম, ও কিউ যুক্ত করা। এই হলো অঙ্কন। এখন প্রমাণ দেখো, প্রমাণে বলছে যেহেতু ও কিউ বিন্দুটি স্পর্শকের ওপর, এবি স্পর্শকের ওপর পি ব্যতীত অন্য একটি বিন্দু, তাহলে স্পর্শকের সংজ্ঞা অনুযায়ী, একটু আগে যে স্পর্শকের সংজ্ঞা দিলাম সেখান থেকে বোঝা যায় কিউ বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত, বৃত্তের বাইরে আছে। বৃত্তের যদি বাইরে থাকে তাহলে ও কিউ বৃত্তকে একটি বিন্দুতে ছেদ করে, ধরা যাক ওই বিন্দুটা হলো আর লিখছি না, আমি সংক্ষেপে বলছি। ধরা যাক সেই বিন্দুটা হলো আর। এখন চিত্র থেকে বোঝা যাচ্ছে ও আর
ও কিউ এর চাইতে ছোট। চিত্র থেকে দেখা যাচ্ছে ও আর ও কিউ এর থেকে ছোট। কেন? কারণ ও কিউ এর তো একটা পার্ট হলো ও কিউ বড়, আর ও আর তার একটা অংশ, সুতরাং ও আর লেস দেন ও কিউ। এবার ও আর এর জায়গায় আমি লিখতে পারি ওপি। কেন? কারণ ওপি সমান ও আর সমান ব্যাসার্ধ। ওপি এবং ও আর দুটোই বৃত্তের ব্যাসার্ধ, তাই একই বৃত্তের ব্যাসার্ধ সমান হয়, সুতরাং লিখতে পারি ও আর এর জায়গায় ওপি। এখন কি তাহলে পেলাম আমরা পেলাম ওপি ও কিউ এর চাইতে ছোট। ওপি ও কিউ এর চেয়ে ছোট। এখন যেহেতু কিউ এ বি সরলরেখার উপর পি বাদে যে কোনো বিন্দু মানে কিউ বিন্দুটা যেখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, পি বাদে যে কোনো জায়গায় কিউ বিন্দু এ বি সরলরেখার উপর অবস্থিত। সবগুলো কিউ এর জন্য দেখা যাচ্ছে ওপি হলো সব থেকে ছোট। ওপি ছোট, তাহলে এটাকে আমি লিখতে পারি ও বিন্দু থেকে এ বি সরলরেখার উপর যতগুলো রেখাংশ টানা যাবে তার মধ্যে সব থেকে ছোট হলো ওপি। সেটা এখানে ভাষায় লিখতে হবে। যেহেতু কিউ এ বি সরলরেখার উপর পি বাদে যে কোনো বিন্দু এবং ওপি সব থেকে তাদের মধ্যে ছোট, তাই ওপি হবে ক্ষুদ্রতম দূরত্ব। তাই ওপি হবে ও বিন্দু থেকে এবি সরলরেখার উপর ক্ষুদ্রতম দূরত্ব। এবার আমরা জানি যে কোনো একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর বা মধ্যে ক্ষুদ্রতম দূরত্বটা হলো লম্ব দূরত্ব, মানে ওপি সরলরেখাটা হবে এবি সরলরেখার উপর লম্ব। সেটাই আমাদের প্রমাণ করতে হতো। তাহলে আমরা বলতে পারি উপপাদ্যটি প্রমাণিত। এই হলো আজকের উপপাদ্য। ধন্যবাদ।